আজকে আমরা মোহনপুরের একটা মেয়েদের স্কুল মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের একটা উদ্যোগ নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওখানকার ডিএনএ ক্লাবের ছাত্রীরা তাদের শিক্ষকের সাহায্যে একটা দারুণ কাজ করেছে। দারুণ মানে অবিশ্বাস্য একটা পরীক্ষা, যা সাধারণত আমরা ভাবি বড় বড় ল্যাবেই শুধু সম্ভব। ঠিক। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু এটা জানা নয় যে ওরা কিভাবে এটা করল, বরং এটা বোঝা যে রান্নাঘরের জিনিস দিয়ে জীবনের ব্লুপ্রিন্ট বের করার এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ। এই পুরো উদ্যোগটার কেন্দ্রে আছে স্কুলের ডিএনএ ক্লাব। আর তাদের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল। এটা কোনো গতানুগতিক ক্লাসের পড়া ছিল না, এটা ছিল কৌতূহল থেকে জন্ম নেওয়া একটা অভিযান। একদম। আর এখানেই তো গল্পটার আসল মজা পায়, কারণ এই অভিযানের রসদ কোনো দামি রাসায়নিক ছিল না। কি ছিল? ছিল একটা সাধারণ কলা। কলা? হ্যাঁ, কলা। এখন প্রশ্ন আসতেই পারে, এত ফল থাকতে কলা কেন? এর পেছনে কিন্তু দারুণ বিজ্ঞানসম্মত কারণ আছে। তাই নাকি? কি কারণ? প্রথমত, কলার কোষগুলো খুব নরম, তাই এগুলোকে ভাঙা সহজ। কিন্তু সবচেয়ে বড় কারণ হলো কলা হচ্ছে ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড মানে এর কোষে ক্রোমোজোমের 3টি সেট থাকে। সহজ কথায়, অন্য অনেক ফলের তুলনায় কলায় ডিএনএর পরিমাণ অনেক বেশি। তাই অল্প কলা থেকেই এতটা ডিএনএ পাওয়া যায়, যা খালি চোখে দেখা যায়। বাহ! ওদের প্রথম কাজ ছিল কলাটাকে ভালো করে চটকে নেয়া। এই আপাত সাধারণ চটকানোর ধাপটাই হল ডিএনএ বের করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যান্ত্রিক ধাপ। যান্ত্রিক ধাপ? হ্যাঁ, ভাবুন, প্রত্যেকটা কোষ একটা দুর্গের মতো, যার বাইরে একটা শক্ত দেয়াল আছে, আমরা যাকে বলি কোষ প্রাচীর বা সেল ওয়াল। আচ্ছা। এই দেয়াল না ভাঙা পর্যন্ত ভেতরের কোনো কিছুই তো বাইরে আসতে পারবে না, তাই না? না, পারবে না। চটকানোর মাধ্যমে যান্ত্রিক শক্তি দিয়ে লক্ষ লক্ষ কোষের সেই দেয়ালটাকে ভেঙে দেয়া হয়, অনেকটা হাতুড়ি দিয়ে দুর্গের প্রাচীর ভাঙার মতো। এর ফলে কোষের ভেতরের সবকিছু পরবর্তী রাসায়নিক আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। বেশ, তাহলে দুর্গের প্রথম দেয়াল ভাঙা হলো। এরপরের ঘটনাটা আরও অদ্ভুত। ওরা এর মধ্যে মেশাল কাপড় কাচার ডিটারজেন্ট আর খাবার লবণ। কিন্তু এই দুটো সাধারণ জিনিস কিভাবে জীবনের কোড বের করার মতো একটা জটিল কাজ করতে পারে? এর পেছনের যুক্তিটা অসাধারণ এবং খুব সহজ। কোষ প্রাচীর ভাঙার পর কোষের ভেতরে আরও একটা পর্দা থাকে, যাকে বলে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। আচ্ছা। এই পর্দাটা মূলত চর্বি বা ফ্যাট দিয়ে তৈরি। এবার ভাবুন, ডিটারজেন্টের অণুগুলো একটা গুপ্তচরের মতো। গুপ্তচর? হ্যাঁ, এর একটা মাথা জলকে ভালোবাসে, আর একটা মাথা তেল বা চর্বিকে। যখন ডিটারজেন্ট এই চর্বির পর্দার সংস্পর্শে আসে, তখন এর চর্বিপ্রেমী মাথাটা পর্দার মধ্যে গেঁথে যায়, আর জলপ্রেমী মাথাটা বাইরের জলের সাথে মিশে পুরো পর্দাটাকে টেনে ছিঁড়ে ফেলে। ও, ঠিক যেভাবে ডিটারজেন্ট থালাবাসন থেকে তেল কালি তুলে ফেলে? একদম সেভাবে। ওইভাবেই এটি কোষের ভেতরে সব কিছুকে মুক্ত করে দেয়। 1 মিনিট। তার মানে ডিটারজেন্ট এখানে একটা আণুবীক্ষণিক ক্রোবারের মতো কাজ করছে, যা কোষের ভেতরের দেয়ালটাকে ভেঙে খুলে দিচ্ছে। এটা তো দারুণ একটা উপমা। ঠিক তাই। আর এবার আসে লবণের ভূমিকা। হ্যাঁ, লবণটা কেন? ডিটারজেন্ট তার কাজ করার পর কোষের ভেতরে ডিএনএ সহ সবকিছু একটা মিশ্রণে ভেসে বেড়াচ্ছে। ডিএনএ অণুগুলো স্বাভাবিকভাবে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত হয়। ওহো। হ্যাঁ, এর ফসফেট গ্রুপের কারণে। ভাবুন, দুটো চুম্বকের একই মেরু যেমন একে অপরকে ঠেলে দূরে সরিয়ে দেয়, ঠিক বিকর্ষণ করে। হ্যাঁ, ডিএনএ এর সুতোগুলো এই নেগেটিভ চার্জের কারণে একে অপরকে বিকর্ষণ করে এবং দ্রবণে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ও আচ্ছা, তাই ওরা একসাথে জড়ো হতে পারে না। একদম। এখানে লবণ সোডিয়াম ক্লোরাইড তার জাদু দেখায়। কিভাবে? লবণের মধ্যে থাকা ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত সোডিয়াম আয়নগুলো ডিএনএর নেগেটিভ চার্জের চারপাশে একটা বর্মের মতো তৈরি করে। এই বর্মটা ডিএনএর বিকর্ষণ ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, বা বলা যায় চার্জগুলোকে শান্ত করে দেয়। ওয়াহ! ফলে ডিএনএর সুতোগুলো আর একে অপরকে দূরে ঠেলে দেয় না, বরং একে অপরের কাছে এসে জড়ো হওয়ার সুযোগ পায়। লবণ ছাড়া ডিএনএগুলো দিশেহারা নাবিকের মতো দ্রবণে ভেসে বেড়াত। অবিশ্বাস্য। তাহলে এখন আমাদের কাছে একটা সাবান লবণের মিশ্রণ আছে, যার মধ্যে কোষের সবকিছু ভেসে বেড়াচ্ছে আর ডিএনএগুলো জড়ো হওয়ার জন্য প্রস্তুত।
প্রথমে ওই মিশ্রণটিকে ছেঁকে নেওয়া হয় যাতে কলার বড় বড় অংশ বা কোষের ভাঙা টুকরোগুলো আলাদা হয়ে যায়। আচ্ছা। এরপর যে পরিষ্কার তরলটি পাওয়া যায় তার মধ্যে খুব সাবধানে যোগ করা হয় বরফ ঠান্ডা অ্যালকোহল, সাধারণত আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইথানল। ডিএনএ জলে খুব ভালোভাবে গুলে যায়। কিন্তু অ্যালকোহলে নয়? একদমই নয়। অ্যালকোহলে একেবারেই অদ্রবণীয়। যখন ওই জলের দ্রবণের ওপর ধীরে ধীরে অ্যালকোহল ঢালা হয় তখন ডিএনএ অণুগুলো উভয় সংকটে পড়ে। ওরা জলের সাথে থাকতে ভালোবাসে কিন্তু অ্যালকোহলকে একদমই পছন্দ করে না। হ্যাঁ, বেশ। ফলে ওরা অ্যালকোহল থেকে পালিয়ে বাঁচার জন্য দ্রবণ থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে জড়ো হয়ে জমাট বাঁধতে শুরু করে। আর ঠান্ডা হওয়ার কারণটা? ঠান্ডা অ্যালকোহল ব্যবহার করার কারণ হল কম তাপমাত্রায় যে কোনো রাসায়নিকের দ্রবণীয়তা আরও কমে যায়। ঠান্ডা অ্যালকোহল এই প্রক্রিয়াটাকে অনেক বেশি দ্রুত এবং কার্যকর করে তোলে। ফলে অনেক বেশি পরিমাণে ডিএনএ একসাথে জমাট বেঁধে দৃশ্যমান হয়ে ওঠে। তার মানে ঘরের তাপমাত্রার অ্যালকোহল ব্যবহার করলে হয়তো কিছুটা ডিএনএ পাওয়া যেত, কিন্তু সেটা এত স্পষ্ট বা এত বেশি পরিমাণে হতো না। ঠিক তাই। আর এর ফলাফল? কিছুক্ষণের মধ্যেই জল আর অ্যালকোহলের সংযোগস্থলে সাদা সুতোর মতো একটা অবক্ষেপ দেখা যেতে শুরু করে। এই মেঘের মতো সুতোর মতো জিনিসটাই হলো কলার ডিএনএ। হ্যাঁ, ভাবা যায় একটা ফলের লক্ষ লক্ষ কোষ থেকে ডিএনএ একত্রিত হয়ে এমন একটা দৃশ্য তৈরি করেছে যা খালি চোখে দেখা সম্ভব। ঠিক তাই। আর ওই মুহূর্তটা আমি বাজি ধরে বলতে পারি ওই ছাত্রীদের জন্য ওটা জীবনের অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত ছিল। নিশ্চয়ই। তাহলে এই সাধারণ পরীক্ষাটি আসলে আধুনিক জেনেটিক্সের একটা মূল ভিত্তি। ওয়াটসন ও ক্রিক যখন ডিএনএর গঠন আবিষ্কার করেন তখন তারা হয়তো ভাবতেও পারেননি যে একদিন স্কুলের ছাত্রছাত্রীরা একটা কলা থেকে সেই ডিএনএ বের করে ফেলবে। ঠিক এখানেই এই উদ্যোগটির আসল গুরুত্ব। ছাত্রছাত্রীরা শুধু বইতে পড়া একটা বিষয়কে হাতে কলমে দেখল না, তারা বুঝতে পারল যে জীবনের কোড কোনো কাল্পনিক ধারণা নয়, এটি একটি বাস্তব দৃশ্যমান বস্তু।